এগ ফ্রিজিং কথাটা নিশ্চয়ই শুনেছেন। এগ ফ্রিজিং কি একটা স্মার্ট চয়েস নাকি শুধুই একটা ট্রেন্ড? আসুন আজকে এটা নিয়ে একটুখানি আলোচনা করি। এগ ফ্রিজিং অর্থাৎ ডিম্বাণুকে আমরা ফ্রিজ করে রাখছি, প্রিজার্ভ করে রাখছি। মহিলাদের আজকাল কেউই আর 16-17 বছরের বিয়ে হচ্ছে না। 21 বছরের আগে আমাদের ইন্ডিয়ান লতে বলা হয়েছে যে মেয়েদের বিয়ে দেওয়া উচিত না। কিন্তু 21 বছরেও কি আজকালকার মেয়েরা বিয়ে করছে না। তার কারণ কারোরই পড়াশোনা 21-এর মধ্যে শেষ হচ্ছে না। গ্রাজুয়েশন করলে 22-23 বছর হয়ে যাচ্ছে, মাস্টার্স করলে 25-26 বছর হয়ে যাচ্ছে পড়াশোনা শেষ করতে করতে, আর ডক্টরেট করলে তো প্রায় 28-29 বছর বয়স হয়ে যাচ্ছে। পড়াশোনা শেষ করে যখন বিয়ে করে তখন দেখা যাচ্ছে যে একটা ফার্টিলিটি কার্ভ আছে, খুব ফেমাস, এজ অ্যান্ড ফার্টিলিটি। তাতে দেখা গেছে যে বেস্ট টাইম টু গেট প্রেগনেন্ট ইজ বিটুইন 21 and 30। তখন গ্রাফটা আপরাইজিং। 30 to 35 ওটা একটা প্লেটোতে থাকে, অর্থাৎ ফার্টিলিটি খুব ভালো, সেটা একটা প্লেটোতে থাকে। 35 এর পরে কিন্তু গ্রাফটা খুব পড়তে থাকে, শার্প ডিক্লাইন। আর 40 পরে ওটা একদম বেস লাইনে চলে আসে। তো সুতরাং আমার কাছে যখন আইভিএফ ক্লিনিকে যখন পেশেন্টরা আসে আর তাদের যখন আমি সাকসেস রেট নিয়ে যখন আমি ওদের সাথে কথা বলি, আমি এই এজ এন্ড ফার্টিলিটির গ্রাফটা খুব বেশি করে তাদের দেখাই। তাহলে এবার কি মেয়েরা কি তাহলে পড়াশোনার ক্যারিয়ার আর এই যে বেবি হওয়া, বিয়ে, বাচ্চা, এটাকে আমরা ডাক্তাররা বলে থাকি অবস্টেট্রিক ক্যারিয়ার, তো এই দুটো ক্যারিয়ার তো সবসময় একটা অপরের সাথে ক্ল্যাশ রয়েছে। আমার বেস্ট টাইম টু গেট প্রেগনেন্ট ও 21 to 30, মাই বেস্ট টাইম টু কমপ্লিট মাই স্টাডিজ, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন ইজ অলসো 21 to 30। তাহলে আমি কোনটা করব? অবভিয়াসলি আমি আগে পড়াশোনা করব, ক্যারিয়ার করব, তারপরে আমি এটাকে একটুখানি ডিলে করব। তো কথা হচ্ছে যে সায়েন্স এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছে এবং আইভিএফ টেকনোলজির এত সুদূর প্রসারের পরে আমরা আইভিএফ স্পেশালিস্টরা এখন একটা মেথড বার করেছি যাতে আমরা ডিম্বাণুগুলোকে এক্সট্রাক্ট করে, হারভেস্ট করে তাদেরকে আমরা ফ্রিজ করে রেখে দিতে পারি। এটা কেন করা হয়? এটা এই জন্য করা হয় যে 35 এর পরে শুধু এগের যে কোয়ান্টিটি কমে যাচ্ছে তা কিন্তু না, এগের কোয়ালিটিটাও কিন্তু কমে যায়। অর্থাৎ আপনার 21 থেকে 30 বছর বয়সে এগের যে কোয়ালিটি থাকে, যে ফার্টিলিটি পোটেনশিয়াল থাকে, বেবি হওয়ার যে ক্ষমতাটা থাকে, সেটা কিন্তু 35 এর পরে আস্তে আস্তে কমতে থাকে। এটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। তো আমি আমার এগস গুলো যখন খুব ভালো আছে 21 to 30 বা 35, আমি এই টাইমে যদি এগস গুলোকে বডি থেকে যদি বার করে, এক্সট্রাক্ট করে, হারভেস্ট করে যদি আমি তাদেরকে ফ্রিজ করে রেখে দিতে পারি, তাহলে আমি পরবর্তীকালে যখন when I find a good partner, তার সাথে যখন আমার বিয়ে হবে, তখন আমি আইভিএফ করে বেবি আমরা নিতে পারি। অনেক সেলিব্রিটিসরা কিন্তু এই মেথডে বেবি পেয়েছে। খুব ফেমাস হচ্ছে লারা দত্তা, ওর এগস ফ্রিজ করে রেখেছিল when she was young, আর তারপরে later on when she found a partner তখন ও আইভিএফ করে ওর বেবি হয়েছে। এরকম করে আরো কিছু সেলিব্রিটিসরা এগুলো করতে শুরু করেছে। তো ফার্স্টে আমরা জানি যে এটাতে কত খরচ, কতটা সময় লাগে এগ ফ্রিজিং করতে। একটা সাইকেলে ডিম্বাণু তৈরি করতে আমাদের লাগে প্রায় 10 থেকে 15 দিন। ছোট ছোট ইনজেকশনের মাধ্যমে, ইনজেকশন গুলো সাবকিউটেনিয়াস দেওয়া হয়, হরমোন ইনজেকশন, 10 থেকে 12 দিন ডেইলি ইনজেকশন দিয়ে ডিমগুলোকে তৈরি করা হয় এবং ডিমগুলো ঠিকমতো বাড়ছে কিনা দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে থাকি। যখন ডিমগুলো ডিজায়ার্ড ম্যাচিউরিটি রিচ করে তখন আমরা পেশেন্টকে অজ্ঞান করে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফির সাহায্যে এগস গুলোকে আমরা বার করে নিই। বার করে নেয়ার পরে আইভিএফ ল্যাবরেটরিতে ডিমগুলোকে নিয়ে গিয়ে তাদেরকে ভিট্রিফিকেশন পদ্ধতির মাধ্যমে তাদেরকে ফ্রিজ করে লিকুইড নাইট্রোজেন ট্যাঙ্কের মধ্যে রেখে দেওয়া হয়। এইভাবে রাখলে পরে সেগুলো যতদিন খুশি কিন্তু অ্যাকচুয়ালি রাখা যায়। লিকুইড নাইট্রোজেন একটা ভেপোরাইজিং একটা জিনিস, অর্থাৎ ওটা উড়ে যায়, সুতরাং 3-4 দিন অন্তর অন্তর সেই ট্যাঙ্কটাকে রিফিল করতে হয়। এটার আরেকটা ইউজেজ আছে, যখন এই এজ নিয়ে সোশ্যাল এটাকে আমরা নাম দিলাম সোশ্যাল ফ্রিজিং, অর্থাৎ সোশ্যাল কারণে এখন বিয়ে হচ্ছে না, আমরা এগস গুলো ফ্রিজ করে রাখলাম, পরবর্তীকালে যখন বিয়ে হবে তখন আইভিএফ করে বেবি হবে।
এটা যখন শুরু হলো তখন আরো কিছু চিন্তা ভাবনা আমাদের মাথায় এলো। আমরা ভাবলাম ধরুন ইয়াং মেয়েদেরও তো ক্যান্সার হচ্ছে, ক্যান্সার তো যে কোনো বয়সেই হতে পারে, বাচ্চাদেরও ক্যান্সার হয়। তো ইয়াং মেয়েদের যখন ক্যান্সার হয়ে যাচ্ছে তখন ক্যান্সারে অপারেশনের পরে যখন কেমোথেরাপি দেয়া হয় তখন দেখা গেছে যে কেমোথেরাপির পরে ওভারির এগস গুলো নষ্ট হয়ে যায়, কারণ এখনো সেরকম টার্গেটেড কেমোথেরাপি খুব কম আছে। সব কেমোথেরাপি মোস্টলি জেনারেল, অর্থাৎ সে ক্যান্সার সেলসকে মারতে গিয়ে অন্যান্য ফাস্ট ডিভাইডিং সেলস গুলোকেও মেরে দেয়। তো ওভারির সেলস গুলো আর ভেরি ফাস্ট ডিভাইডিং, সেগুলোও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আরেকটা ফ্রিজিং এর আমরা ডিপার্টমেন্ট খুলেছি, তার নাম আমরা রেখেছি অঙ্কো ফ্রিজিং। অঙ্ক মানে অঙ্কোলজি, মানে ক্যান্সার ফ্রিজিং। অঙ্কো ফ্রিজিং এর পেশেন্টদেরকে আমরা ঠিক কেমোথেরাপি শুরু হওয়ার আগে 10-15 দিনের ট্রিটমেন্ট দিয়ে একটুখানি ডিম্বাণু কালেক্ট করে আমরা রেখে দিই। তারপরে ওদের যখন বছর 2 লাগে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি সবকিছু শেষ করতে 2 বছর বাদে ওরা এসে তখন এই হেলদি এগস গুলো দিয়ে আইভিএফ করে ওরা বেবি নিতে পারে। এবারে আসি খরচ কত। এই যে 15 দিনের একটা সাইকেল যেটাতে এগ হারভেস্ট করা হয় তাতে খরচা হচ্ছে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা। এবার একবার হারভেস্ট করলে আমাদের টার্গেট থাকে 8 থেকে 10টা ডিম তুলে নেওয়ার। তো 8-10টায় এরকম 8-10টা করে একবার, দুবার, 3বার করা যেতে পারে। প্রত্যেকবার ধরুন 1.5 থেকে 2 লাখ টাকা খরচা, মানে অর্থাৎ আপনি যদি 5-6 লাখ টাকা নিয়ে হাতে নামেন তাহলে আপনি 3বার হারভেস্ট করতে পারেন। ক্যান্সার পেশেন্টদের হাতে অত টাইম থাকে না, ওদের একবারই হারভেস্ট করা যায়, একবার করতেই প্রায় 10-15 দিন টাইম লাগে, ওদের খরচা ওই 1.5 লাখ টাকা মতন পড়ে। এরপরে আরেকটা মেনটেনেন্সের একটা খরচা আছে। এভরি ইয়ার এই লিকুইড নাইট্রোজেন দিয়ে যে মেনটেন করতে হয় ফ্রোজেন এগস গুলোকে, তারও একটা খরচা আছে। সেই খরচাটা ল্যাব টু ল্যাব ভেরি করে, সেটা 10 থেকে 20 হাজারের মধ্যে পার ইয়ার। আশা করি এগ ফ্রিজিং সম্বন্ধে আপনাদের আমি কিছু তথ্য দিতে পেরেছি।